সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। বিএনপির অভিযোগ সরকারের নিরপেক্ষতার ঘাটতি আছে। দলটির নেতারা আরও দাবি করেন, কাজের পরিবেশ নষ্ট হয়ে থাকলে সেটি সরকারের নিজের অর্জন। এদিকে রাজনৈতিক জটিলতা কাটাতে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় সভা আহ্বানের অনুরোধ জানিয়েছে জামায়াত ইসলামী। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দফার আলোচনা শেষে জুন মাসের শুরুতেই দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নিয়েছে কমিশন। সরকারের নিরপেক্ষতা, রাজনৈতিক পরিবেশ এবং ঐকমত্য প্রতিষ্ঠার উপায় নিয়ে আজকে সম্পাদকীয় নিরপেক্ষতার ঘাটতি। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং আব্দুল তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। রূপরেখা দিতে ভয় কেন, প্রশ্ন দলটি। মার্কা নয়, সেবকদের জনপ্রতিনিধি করার আহ্বান এনসিপি নেতাদের। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার পরামর্শ। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল। সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবী। সন্তোষ প্রকাশ জামায়াতের। নিক্কেই সম্মেলনে যোগ দিতে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ নিয়ে হবে দ্বিপাক্ষিক আলোচনা। $1 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। এবং চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দিনভর বিক্ষোভ। আলোচনার আশ্বাসে কাল কর্মসূচি স্থগিত। 7 সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের বৈঠক। আব্দুল তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আপনি এমন একটা অনুষ্ঠানে ছিলেন যেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলাম, যেখানে বিএনপির তরুণরা আপনার কথা শুনেছে এবং আরও অনেক মানুষের কথা শুনেছে। বিএনপি আগামী রাজনীতি নিয়ে বেশ আশাবাদী, একই সাথে হতাশাও প্রকাশ করেছে বর্তমান অবস্থা নিয়ে। আজকেই দেখলাম যে দলটির যারা স্থায়ী কমিটির সদস্য, তাদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য এসছে। তার মধ্যে একটা অন্যতম বক্তব্য হচ্ছে যে সরকার নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না দেয় হতাশ বিএনপি, এবং সব দলের সাথে বৈঠক করার পরও সেই নির্বাচনের রূপরেখাটি কেন দেয়া হলো না। একই সাথে আরেকটি কথা বলেছে, সরকার যে সাময়িক ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে পদত্যাগ করার একটা কথা আমরা শুনেছিলাম, সেখানে তিনিও হতাশ হয়েছেন, সেই জায়গা থেকে কাজের পরিবেশ পাচ্ছেন না এই দাবি করেছিলেন। এমনটি আমরা শুনেছিলাম এনসিপি নেতাদের কাছ থেকে। তো এখানেও তারা বলেছেন যে সরকার যদি কাজের পরিবেশ না পায় তাহলে সে আসলে সরকারেরই দায়। আপনার কি মনে হয়, সরকার কি আসলেই কাজ করতে পারছে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে? সরকার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে পারছে কিনা, এর চেয়ে বেশি বড় প্রশ্ন হচ্ছে সরকার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করতে চায় কিনা। যদি চাইতো তাহলে সংস্কার কমিশনগুলিতে রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দিত, কেননা সংস্কার কি রাজনীতিবিদরা চান না? কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো সংস্কার কমিশনও সেইভাবে অ্যাক্টিভ রাজনীতিতে আছেন এমন কোনো ব্যক্তি নাই। আমি সবসময় মনে করি যে সম্পূর্ণভাবে রাজনীতি বিবর্জিত সংস্কার কমিশন বা যে কোনো কমিশন আসলে শেষ পর্যন্ত কাজ পিছিয়ে যায়। মানে শেষ পর্যন্ত এফেক্টিভ হতে গেলে তাকে বেশি সময় নিতে হবে। কেননা ধরেন আমি, আপনি আর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে এই সিদ্ধান্তটা বোঝাতে হবে কাকে? রাজনীতিবিদকে। তার মানে আমি আগে একবার সিদ্ধান্ত গ্রহণের সময় খরচ করলাম, তারপর তাকে বোঝানোর জন্য আবার সময় খরচ করলাম। অথচ উনি যদি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে শুরু থেকে ইনভলভ থাকতেন তাহলে কিন্তু আর বোঝানোর ব্যাপার ছিল না। তারা বের হয়ে এসে বলতেন আমরা সবাই ছিলাম, আমরা সবাই মিলে ঠিক করেছি। ফলে এক ধাপ তারা বাড়িয়ে নিয়েছেন তাদের কাজটা শুরুতেই। আরেকটি কাজ যেটি আমি বলবো বিএনপি যেটা করছে, এটাই তো স্বাভাবিক। বিএনপি একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় যেতে চায়। সবাই রাজনৈতিক দল করে ক্ষমতায় যাওয়ার জন্যই, কেননা তারা মনে করে ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কাজ করা যায়। কেননা ক্ষমতা একই সঙ্গে আপনাকে ডিসিশন মেকিংয়ের যেমন ক্ষমতা দেয়, তেমনি ডিসিশন ইম্পোজ করার ক্ষমতা দেয়। তো এখন বিএনপি আর কিভাবে ক্ষমতায় যেতে পারে রাজনীতি ছাড়া এবং নির্বাচন ছাড়া? তো বিএনপি নির্বাচন চাইবে, এবং যার জয়ের সম্ভাবনা বেশি এরকম লোক বেশি নির্বাচন চাইবে। যেমন আপনি যদি রোনাল্ডো বা মেসিকে বলেন খেলবো, সে ফুটবলই খেলতে চাইবে, ক্রিকেট খেলতে বললে খেলবে না, কারণ সে ক্রিকেটে জিতবে না। তো আমার কাছে মনে হচ্ছে বিএনপি যে নির্বাচনে দাবি করবে, এই কথা কিন্তু আমি এর আগে সময় টিভির একটি টকশোতে এসে বলেছিলাম যে বিএনপি কিন্তু নির্বাচনের জন্য চাপ দেবে এবং নির্বাচন চাইবে এবং দ্রুতই চাইবে। সেটাই বিএনপি করছে। এটা অস্বাভাবিক কিছু না। যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে সরকার বলছেন তারা কাজ করতে পারছেন না, কিন্তু সরকারকে তাদের কাজের ক্ষেত্রে
সবচেয়ে বেশি বাধা দিয়েছে যারা, তারা কারা? তারা আমি দেখেছি তারা তরুণদের সেই দল যারা কথায় কথায় সরকারকে তাদের মতে বাধ্য করার জন্য সভা সমাবেশ করেছে, জমায়েত করেছে, যমুনা ঘেরাও করেছে, বিভিন্ন জায়গাতে তারা লোক জমায়েত করে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। অন্য কেউ কি সরকারকে আসলে সেইভাবে যমুনা ঘেরাও করে, কোনো রাজনৈতিক দল যমুনা ঘেরাও করেছে? অন্য কেউ? বিএনপি কাছাকাছি গিয়েছিল, কিন্তু ঘেরাও করার পর্যন্ত কাছাকাছি তো ধরেন পদত্যাগ করার জন্য চলে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা নিজেই, কিন্তু আমরা কি বলবো উনি পদত্যাগ করেছেন? সেরকম বিএনপি কাছাকাছি গিয়েছে, কিন্তু ঘেরাও তো করে নাই। ঘেরাও করেছে কিন্তু কারা? যারাই সরকারকে নিয়োগ এবং দিয়েছে। সেটা মাঝরাতে। হ্যাঁ, সেটা মাঝরাতে, এবং যারাই সরকারকে নিয়োগ করেছে, যাকে আপনারা নিয়োগ করেছেন তার সঙ্গে তো আপনারা সরাসরি গিয়ে কথাই বলতে পারেন। যেমন আমরা অন্যান্য সময় দেখেছি, নাহিদ চলে গিয়েছেন, মিটিং করে বের হয়ে এসে বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার এক ধরনের সম্ভাবনার কথা বলেছেন। এটা তো নাহিদই আমাদেরকে জানিয়েছেন। তাহলে সেই একই নাহিদ কেন অন্য সময় তার দলের লোকেরা কেন ঘেরাও করতে হয়? এরকম চলে যাবেন, কথা বলবেন। আমি তো দেখছি যে কাজ করতে বাধা প্রধানত দিয়েছেন তরুণরাই সরকারকে। আরেকটি বিষয় আছে, কিছু সিদ্ধান্ত সরকার নিয়েছেন যে সিদ্ধান্তগুলি স্টেপ বাই স্টেপ অথবা ফেজে নিলে ভালো হতো। এই সচিবালয়ের যে উত্তপ্ত অবস্থা, এটা কিন্তু একেবারেই সরকার সৃষ্ট। এই বিষয়টি আমার ধারণা যে এটা সরকার উপলব্ধি করতে পারছেন। আর আপনার এই পুরো সংবাদের মধ্যে আরেকটি বিষয় ছিল, যেটা হয়তো আপনি পরে আলাপ করবেন, আমি শুধু একটু বলে রাখি, সেনাবাহিনী যেন হস্তক্ষেপ না করে। তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে সেনাবাহিনী একটু ডিস্টার্ব করেছে, আমরা ধরতে পারি, কারণ তারা হস্তক্ষেপ করতে কেন বাধা দিচ্ছেন। কিন্তু এই সেনাবাহিনীর ওইখানে বসেই তো সরকার তৈরি করেছেন। এই নাগরিক পার্টির যারা নেতা তারা আমাদেরকে বলেছেন যে সেনা বাহিনীতে সেনা প্রধানের উপস্থিতিতেই সরকারটা তৈরি হচ্ছে। তখন রাজনৈতিক হস্তক্ষেপ হয় নাই? তখন যে সরকার বানানোর সময় সেনা প্রধানের সাথে আলাপ করছেন, এটা ছিল রুলস অফ বিজনেসে? মানে আপনারা যেটা চান সেটা করলে সেটা হস্তক্ষেপ না, আর আপনারা যেটা চান না সেটা করলে হস্তক্ষেপ হয়ে যায়। সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন চেয়েছে? কারণ নির্বাচনে আপনারা সেনাবাহিনীকে ব্যবহার করবেন, সেনাবাহিনীকে বলবেন পাহারা দেন, এখনই পাহারা দেওয়াচ্ছেন। তাহলে সেনাবাহিনী তার সুবিধা অনুযায়ী নির্বাচন কখন করতে হবে বলবে না? সেনাবাহিনীকে আজকে আপনি যুদ্ধ করতে বললে সেনাপ্রধান কি বলতেন? কখন যুদ্ধটা করতে হবে উনি বলতেন, কারণ উনি সঠিকভাবে দায়িত্বটা পালন করতে চান। উনি একইভাবে সঠিক সময়টাই বলেছেন, বাংলাদেশে নির্বাচন করার জন্য শীতকাল হচ্ছে সবচেয়ে ভালো সময়, এবং উনি সেইটাই বলেছেন। ভোট গোনার জন্য রাতে যথেষ্ট সময় পাওয়া যাবে, যেটা অন্যরা ব্যবহার করেছিল ভোট দেওয়ার জন্য। আর দিনের বেলা এরকম উত্তপ্ত গরম অবস্থা থাকবে না। লোকজন বেশি মাত্রায়, যারা একটু বয়স্ক, যারা একটু দুর্বল, তারা যেহেতু একটু ঠান্ডা থাকে, শীতল পরিবেশ থাকে, তারা ধীরে সুস্থে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং ভোট দিতে পারবেন। আমি একটু নাজমুল হক প্রধান আপনার কাছে আসতে চাই। আরেকটি দল জামায়াত ইসলামী, তারা আজকে তাদের একজন নেতা এটিএম আজহারুল ইসলামের যখন নাকি আদালত থেকে খালাস পেলেন যুদ্ধ অপরাধের অভিযোগ থেকে, তখন তাদের দলের প্রধান এসে কথা বলেন, এবং কথা বলার এক পর্যায়ে তিনি বললেন যে সরকারকে তারা দাবি জানিয়েছেন যেন সবগুলো দলকে নিয়ে আরেকবার সর্বদলীয় একটা মিটিং ডাকা হয়। এই যে সর্বদলীয় মিটিংটি তারা ডাকার কথা বলছেন, এবং তারা বিভিন্ন জায়গায় বলেছেন যে যদি কোনো আচরণে কিংবা কোনো পারফরমেন্সে যদি আপনারা মানে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা ক্ষমা চাচ্ছি। তিনি ক্ষমাও চাচ্ছেন, আবার একই সাথে সব দলকে নিয়ে সরকারকে বলছেন বৈঠকে বসার জন্য। এর কারণ কি হতে পারে? একটা হচ্ছে যে আজকে তো ওই এটিএম আজহার, যিনি ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন, তাই না, ওনাকে হাইকোর্টের অ্যাপিল বিভাগ, সর্বোচ্চ বিভাগ ওনাকে মুক্তি দিয়েছে। এরপরে আমি জামাতের আমিরের কথা শুনেছি, আমার কাছে মনে হয়েছে এটিএম আজহার মুক্তি পেলেও কিন্তু জামাতকে মুক্ত করতে পারলো না। তার যে অভিযোগ, মানে যখন সারেন্ডার হয় আমাদের এই সরওয়ার্দী এই রেস কোর্সে, সেই জগদীশ সিং অরোরার কাছে যখন নিয়ে সারেন্ডার করে, সেখানে যে দলিল, সেই দলিলে কিন্তু শুধু পাক আর্মি না, অক্সিলারি ফোর্সেস মেনশন করা আছে। এরাও যে অপরাধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, সেই জায়গার থেকে কিন্তু মুক্ত হতে পারলেন। মুক্ত হওয়ার একটা স্কোপ ছিল আজকে। জামাতের সেই কথা বলার সুযোগ ছিল, তাদের ৭১-এর সেই ইতিবৃত্ত যা তারা করেছেন, কিন্তু তার বিন্দুমাত্র লেশমাত্র নেই। হ্যাঁ, বর্তমান সরকার জামাতের কথা, জামাত এর আগেও বলেছে যে সবাইকে মিলেই একটা বৈঠক হোক, কিন্তু সরকার সেখান থেকে ভিন্ন পলিসি নিয়েছেন। আমি দেখলাম কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সরকার বৈঠক করেছেন, পত্রিকায় যেটা এসছে, আমাদেরকেও বলেন নাই। তো আমি বলতে চাই, রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বলেন আপনি, আমাদের যে মৌলানা ভাসানীর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, উনি অনেক সমস্যার, ওনার দল পরে উনি হ্যান্ডেল করেছেন। ভারতের জয়প্রকাশ নারায়ণের কথা বলি, অনেক সমস্যা উনি হ্যান্ডেল করেছেন। সেই চম্বলের ডাকাতদের কথা বলুন, ইভেন কি যখন অপারেশন ব্লু স্টার করলো ইন্দিরা গান্ধী,
ফার্স্ট ফোনটা তাকে করছে, मैं गलती किया अब फॉरेन दिल्ली चला आइए। এবং এরপরে জ্যোতি বসুকে ফোন করছে ইন্দিরা গান্ধী। জ্যোতি বসু ফোন করছে জয়প্রকাশ নারায়ণকে, উনি সিনিয়র ছিলেন লন্ডনে পড়াশোনার সময়, বলছে আমাকে ডাকছে কি যাবো কিনা, তাড়াতাড়ি চলে আসো, আমাদের জন্মভূমি কোথায় আছে, ইতে আছে। আমি বলছি যে এরকম লোক তো নেই, কিন্তু সেইখানটায় এটা কি ব্রিটিশদের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মতো, যে যেহেতু রাজনৈতিক দলের কিছু দল ক্রিটিসাইজ করতেছে গভর্নমেন্টকে, তার তার কাজকর্ম সম্পর্কে বলতে, আমিও বলতেছি, যেমন ধরুন যদি বলি ডক্টর ইউনূস সাহেবের রাজনীতির আশ্রয়স্থল কথা জনগণ। জি, শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, আশ্রয় নিয়েছিল একটা সিন্ডিকেট, আমলা, পুলিশ, মিলিটারি একটা সিন্ডিকেটের কাছে এবং কিছু বহির্শক্তির কাছে। আজকে ইউনূস সাহেবের আশ্রয়স্থল হচ্ছে জনগণ, কিন্তু না, ওনার আশ্রয়স্থল হয়ে গেছে নাগরিক পার্টি এবং বহির্শক্তি। আপনি দেখবেন উনি কিছু কাজ করেছে ওনার প্রতিষ্ঠান, ওনার নিজের, আর কিছু কাজ করছে বহির্শক্তির। আমাদের এই যে করিডোর, এই যে কি যেন বলে ওইটাকে, চট্টগ্রাম বন্দর হস্তান্তর, ওইটা শেখ হাসিনার সময় দুবাই ভিত্তিক কোম্পানি দেওয়ার সালমান প্রোগ্রামটা মুভ করেছিলেন এবং সেই সময়টা নিয়ে মারাত্মক প্রতিবাদ হয়েছিল। আমাদের যে নিউ বোরিং কন্টেনার ট্রাভেল এনসিটি তার টার্মিনাল, সেটা যা লক্ষ্যমত তার থেকে বেশি কন্টেনার হ্যান্ডেল করতেছে। হ্যাঁ, আরও তো 2-3টা পোর্ট আমাদের হচ্ছে, বে পোর্ট হচ্ছে, তাই না, সেগুলো বিদেশ থেকে হ্যাঁ দেওয়া হয়, সেগুলো কাজ করান দ্রুত। এটা দিতে হবে কি জন্য, মানে উনি ওই বহির্শক্তির কোথাও কোথাও কোনো চুক্তির সঙ্গে উনি আবদ্ধ, আর এই এনসিবির কাছে। দেখুন আপনি, উনি যে পদের কথাটা বললেন, যেটা রয়টার বিবিসি নিউজ করেছে, ওনার তো প্রেস উইং আছে ভাই, অনেক কথাই তো বলেন, ওই যে ফটর করে ওনার প্রেস সচিব সাহেব বলেন না, তো উনি তো বলতে পারতেন, তো উনি বললেন নাহিদ সাহেবের কাছ থেকে। এই যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি গভর্নমেন্টের, এটা জনগণ সন্দেহের চোখে দেখতেছে, আমিও সন্দেহের চোখে দেখতেছি, যে একটু সংস্কার হইলে ডিসেম্বরের মধ্যে, একটু বেশি হইলে এর মধ্যে আপনি এসব না করে আপনি নির্বাচনের রুটম্যাপটা ঘোষণা করেন। আমরা রাজনৈতিক দলসমূহ মনে করছি বাংলাদেশ সংস্কার প্রয়োজন, বিভিন্ন দলের সংস্কার প্রোগ্রামও আছে, তারপর আমরা সংস্কারকে এইড করার হেল্প করার জন্য আপনার সংস্কার কমিশন বৈঠক করেছি, সমস্ত দল বৈঠক করে তার মতামত বলেছে, আবার বৈঠক করতে চায়, আমরা বৈঠক করবো, অসুবিধা নেই, কিন্তু আপনি নির্বাচনের রুটম্যাপটা ঘোষণা করেন। এই ঘোষণা করতে গিয়ে আপনি এদিক ওদিক করার দরকার নেই। আজকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ পাচ্ছে। আপনি কি তার এই বক্তব্যের সাথে কোনোভাবে একমত কিংবা দ্বিমত পোষণ করেন? পুরোটাই একমত। আমি তো লক্ষণগুলি, শেখ হাসিনার যে লক্ষণ, শেখ হাসিনার সরকার বারবার দরকার, এখানটা তো ওনার মন্ত্রী পরিষদ, ওনার উপদেষ্টা পরিষদ বলতেছে যে আমাদেরকে তো 5 বছরের জন্য চায় লোকজন, ওনার উপদেষ্টা পরিষদ একাধিক সদস্য বলেছেন। এটা পরিষ্কার তো, পাবলিক কনফিউজ কেন, বিভ্রান্ত কেন, সংশয় কেন পাবলিকের, জনগণের সংশয় এখানটাই যে এই সরকারের ভোট দেওয়ার ইচ্ছা কি আদৌ আছে। আমি এলাকায় যাই, এই প্রথম 10-15 বছরে একটা পোস্টার দিচ্ছে এলাকায়, কত রোজারিদের সময়, আমাকে পাবলিক জিজ্ঞেস ভোটটা কি আসলে হবে ভাই, আপনি পোস্টার দিলেন, কেউ কেউ এরকম বলছে, আপনি যখন পোস্টার দিলেন তখন মনে হয় ভোটটা হবে, মানে বিশ্বাস নেই পাবলিকের। জানি, ধন্যবাদ নাজমুল হক প্রধান ভাই আপনাকে। তুষার ভাই, আপনার কাছে আরেকবার আসতে চাই, এই যে সরকারকে অনেকেই বলেন যে এনজিও সরকার, যারা নাকি সমালোচনা করতে চান, কারণ এই সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তারা প্রধান নির্বাহী ছিলেন এবং তারা এখনও সেগুলোতে নির্বাহী হিসেবে কাজ করছেন। ঐকমত্য কমিশনেও কিন্তু আমরা এনজিওদের ব্যক্তিবর্গকেই বেশি এখানে দেখতে পাই। আজকে সিপিডি একটা কথা বলেছে, জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসেছে, অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্য কিংবা তৌফিক ভাই সহ যারা আছেন সেখানে, তারাও মনে করছেন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসেছে। তাহলে সরকার কেন মনে করছে না সময়টা এসছে? তাদের উদ্দেশ্য কি হতে পারে? কেন মনে করছে না, এই উত্তরটা আমার জন্য দেওয়া কঠিন, কেননা এই কেনটার উত্তর তারাই জানেন। কেননা তারা যখন বলেছেন তারা অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী মানেই হচ্ছে তাদের শেষ কাজটা হচ্ছে নির্বাচন। সেই কাজটা যত তাড়াতাড়ি তারা করতে পারবেন তাদের দায়িত্ব পূর্ণ হবে। কিন্তু বারবারই তারা বলার চেষ্টা করছেন সংস্কার সম্পূর্ণ না করে আমরা যাব না। একটা সংস্কার আপনি শেষ করার পরে দ্বিতীয় সংস্কারের চাহিদা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, তাই না? এবং তারা কি করে জানেন যে তারা যে সংস্কারটা করে যাবেন ওইটাই সর্বশেষ, বাংলাদেশে এরপর আর কোনোদিন সংস্কার হবে না। সংস্কারের কাজই হচ্ছে একটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে। সংস্কার করার পর দেখা যাবে সেই সংস্কারের ফলাফল মনোপুত হচ্ছে না, তখন সেইখানে আবার সংশোধনী আসবে, নতুনভাবে আবার চিন্তা করা হবে। এটা তো একটা ক্রমাগত প্রক্রিয়া। তারা বারবারই অস্বীকার করতে চান, তারা বলেন যে সংস্কারকে যারা ক্রমাগত বলে এই কথা ঠিক না। সংস্কার ক্রমাগত বলেই এটা সংস্কার, আর যে সংস্কার ক্রমাগত না সেইটা হচ্ছে এক ধরনের ডিসরাপশন বা ডিস্ট্রাকশন। আমি পুরো ভেঙে ফেলবো, ভেঙে একটা নতুন কিছু তৈরি করে দেবো। তারা তো সেই কাজ করছেন না। তারা যেটা করছেন, অলরেডি এক্সিস্টিং একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভুল ত্রুটিগুলিকে সংশোধন করে রাষ্ট্র ব্যবস্থায়
ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য নিয়ে তো আমরা শুরুতে কোনো সন্দেহ প্রকাশ করি নাই, কিন্তু বারবার যখন এই ধরনের আলোচনা তাদেরই ভেতর থেকে কেউ কেউ তুলে দিতে থাকেন যে জনগণ তো পছন্দ করছে, সংস্কার শেষ না হলে যাওয়া যাবে না, এবং তার সঙ্গে তাদের সবচেয়ে বড় সমর্থক যে নতুন দলটি তারা বলতে শুরু করেছে বিচার শেষ না করে যেতে পারবেন না। এক একটা মামলায় 350, 400, 500 করে আসামি আছে, 500 জনের বিচার শেষ হবে এক একটা মামলায়, সেই বিচার শেষ করে যাবেন না। ধরে নিচ্ছি তারা এখন আমাদেরকে উত্তর দিবেন যে আইসিটিতে, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেখানে, সেইখানে মানবতা বিরোধী অপরাধের বিচারটাই শেষ করতে হবে। মানবতা বিরোধী অপরাধ করার ক্ষেত্রে বা এই বিচারের ক্ষেত্রে প্রথম উদাহরণ তো আমাদেরকে দেখিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। তারা নিজেরাও কি 6 মাসে 1 বছরের বিচার শেষ করতে আজকে যিনি পেরেছে? আজহারুল ইসলাম মুক্তি পেলেন তিনি তো 14 বছর পর মুক্তি পেলেন। হ্যাঁ, তো তাহলে 14 বছর ধরে তার বিচার চলছে। এটাই আমার প্রশ্ন, যে তারাও কি 1 বছর, 1.5 বছর, 2 বছর এটা শেষ করতে পেরেছে? 14 বছর পরেও এই বিচারের যে প্রাসঙ্গিক কার্যক্রম সেটা চলছে। তাহলে কি এই বিচার যেটা শুরু করেছেন সেটা যদি 8 বছর 10 বছর চলে, ওনারা তাই থাকবেন? বিচার শেষ না করে যাব না এটা, বা যাবেন না, এই কথাও তো এক ধরনের আমি মনে করি বালখিল্যতা। এটা বয়স কম, না বোঝার কারণে। আমি এইটুকুই শুধু বলবো যে শুধু যে না বোঝা তাই নয়, বাস্তব অভিজ্ঞতা না থাকবার কারণে এই ধরনের দাবি দাওয়াগুলি উত্থাপিত হচ্ছে। আসলে কি বাস্তব অভিজ্ঞতা নেই, নাকি তারা বিশ্বাস করেন অথবা কৌশল করেন? বাস্তব অভিজ্ঞতা নাই, এটা আমি এই জন্য বলি যে তারা খুব গর্বের সাথে বলেছেন তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। একজন নেতা যিনি কিনা ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিয়েছেন, যাকে আমাদের বর্তমান প্রেস সচিব, তিনি বলে দিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলে দিয়েছেন যে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন তার মধ্যে। এই ভবিষ্যতের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত চেক কি করে সাইন করে সেটা শিখে না। না, তিনি তার বেতনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট প্রথম করেছেন। হ্যাঁ, তো তিনি বলেছেন যে এর আগে পর্যন্ত তার কোনো এটা ছিল না। তো আপনি তো একজন ছাত্র, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ছিল ছাত্র অবস্থায়? আমার তো বৃত্তির জন্য লাগতোই, সেটা বৃত্তির জন্য লাগতো, আমারও বৃত্তির জন্য লেগেছে। তাহলে কি আমি ধরে নেব উনি বৃত্তি পান নাই? তাহলে দেশে এত বৃত্তি পাওয়া ছেলেপিলে থাকতে আমরা বৃত্তিহীন একজনকে বেছে নিচ্ছি প্রধানমন্ত্রী হিসেবে? তারা না স্লোগান দিয়েছিলেন কোটা না মেধা, মেধা না মেধা? বৃত্তি কি মেধার পরীক্ষা না? এখন আমি এই ধরনের ব্যক্তিগত সমালোচনায় যেতে চাই না, আমি শুধু তাদের স্ববিরোধী অবস্থানটার কথা বলতে চাই। তাদের অভিজ্ঞতা যেমন স্বল্পতা আছে, তাদের যা অভিজ্ঞতা তার বেশিরভাগই হচ্ছে স্বৈরাচারী শাসনকালীন সময়ে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা। তারা যা কিছু ভালো দেখেছেন, ওই ভালোটাও দেখেছেন, মানে শাসকের যদি কিছু ভালো দেখে থাকেন ওইটাও স্বৈরাচারের মধ্যে ভালো দেখেছেন। কারণ স্বৈরাচার 8-10টা অপরাধ করে, একটা দান খয়রাত করে। তো ওনাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা আসলে পরিবর্তিত করতে হবে। নির্বাচনের সঙ্গে সংস্কার এবং বিচারের কোনো সম্পর্ক নাই। বিচার করবে আদালত, সংস্কার করবে জনগণ। নির্বাচন হবে, জনগণের প্রতিনিধি আসবে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী সংস্কার কাজ শেষ হবে। আর যদি আপনি কৌশলের কথা বলেন, আমি বলবো এটা অবশ্যই কৌশল। তারা এই কৌশলটা নিয়েছেন যাতে করে ইলেকশন ছাড়াই তাদের মন মতো সরকার ক্ষমতায় থাকে এবং তারা এই সরকারি ক্ষমতার যে আনন্দ সেটা উপভোগ করতে পারেন। আপনি একটা কথা বলছিলেন যে তাদের মধ্য থেকে, সরকারের মধ্য থেকে কথা এসছে যে সংস্কার, মানে এনসিপির মধ্য থেকে যে সংস্কার না করে যাওয়া যাবে না। আবার তারা তো ভেঙে ফেলার কথা বলেন নাই। তাদেরই একজন, আমি আরেকজনকে দেখলাম যারা আজকে কিনা জুলাই ঐক্য মঞ্চের নামে সচিবালয়ের সামনে বিক্ষোভ করলেন, তারাই কিন্তু শুরু থেকেই বলছেন এই ব্যবস্থা ভেঙে ফেলতে হবে, একদম ডিসমিস করে দিতে হবে। তো এখন সরকার একটা সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেখানে অনেকগুলো টাকা খরচ হয়েছে। সংস্কার কমিশনের যারা কিনা দায়িত্ব পালন করেছেন তাদের বৈঠকের ভাতা দেওয়া হয়েছে, যানবাহনের খরচ হয়েছে, বৈঠকের খরচ হয়েছে। সরকার কি এরকম চাচ্ছে যে এই কমিশনগুলো যে কাজগুলো করেছে সেটা অন্তত বাস্তবায়ন করে যেতে? এই কমিশনগুলি যতগুলি প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে অন্তত ঐক্যমত্য আনতে প্রধান প্রস্তাব যদি বাস্তবায়িত করতে হয় তাহলে যে সময় লাগবে সেটাও অন্তত 1 দশক। আর এই প্রস্তাবগুলিতে সকলে ঐক্যমত্যে আসবেন, এই ঐক্যমত্যে আসার পরিবেশ কিন্তু সরকার রাখেন নাই। আপনি লক্ষ্য করলে দেখবেন সব দলকে তারা আমন্ত্রণ জানান না। সরকারের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন বাম দলরা দেশটাকে বনসাই বানিয়ে রাখতে চায়। যে বাম দলের লোকজন কাতারে কাতারে প্রাণ দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, যে বাম দল এই পুরো আন্দোলনে মাঠে ছিল, তাদের ছাত্ররা, তারা নাকি দেশটাকে বনসাই বানিয়ে রাখতে চায়। এই কথা বলার মধ্যে দিয়ে তারা আসলে এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন রাজনীতিবিদদের প্রতি। এবং তারা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসেন, আমি একটা উদাহরণ দিই, আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন, তারা প্রস্তাব করেছেন ডাক্তাররা রাজনীতি করতে পারবে না, কিন্তু তারা এই বিষয়ে আলাপ করেছেন যে 3টি ডাক্তারদের গোষ্ঠীর সঙ্গে, এই 3টাই রাজনৈতিক গোষ্ঠী, অথচ ডাক্তারদের অরাজনৈতিক গোষ্ঠী আছে যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, সম্পূর্ণ অরাজনৈতিক গোষ্ঠী আছে যারা ডাক্তারদের নিরাপত্তা, অধিকার, রোগীর অধিকার নিয়ে কাজ করে। তারা ডাকেন নাই। অজুহাত কি দিয়েছেন জানেন? ওই সংগঠনের মধ্যে কিছু আওয়ামী লীগের লোক আছে।
তো তারা কি ধরে নিয়েছেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগের লোক থাকবে না, এমনকি সাধারণ নাগরিকের মধ্যে কোনো লোক থাকবে না যে কোনোদিন আওয়ামী লীগকে ভোট দিয়েছে? তাহলে যে সংগঠনটা রাজনীতি করে না তাদের সাথে কথা বলেন নাই, বলেছেন ড্যাবের সাথে, বলেছেন এনডিএফ এর সাথে, এটা হচ্ছে বিএনপি আর জামাতের যারা ডাক্তার তারা, আর বলেছেন ডক্টরস ফর এনভায়রনমেন্ট, এটা হচ্ছে সিপিবি পন্থী কমিউনিস্ট পন্থী একটা অংশ, এরা আবার জাসদপন্থী না, এদের সঙ্গে তারা কথা বলেছেন। তিনটি ডাক্তারদের সংগঠন যারা রাজনৈতিক তাদের সাথে কথা বলে তারা ফতোয়া জারি করেছেন যে ডাক্তাররা কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে না, অথচ যারা রাজনীতি করে না এমন ডাক্তারদেরকে তারা ডাকেন নাই। এই হচ্ছে তাদের স্ববিরোধী। বাম দলের কথা আসলো, আমি একটু নাজমুল হক প্রধান আপনার কাছে আসতে চাই। প্রথমত তুষার ভাই শুরুতে একটা কথা বলেছিলেন যে সরকার যে কমিশনগুলো করেছে সেখানে রাজনীতিবিদদের রাখা হয়নি, রাখলে আরো ভালোভাবে কাজ করার সুযোগ তৈরি হতো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাম দল নিয়ে সরকার কিংবা সরকার ঘনিষ্ঠ যে সমস্ত দলগুলো আছে তাদের যেই মানসিকতা, সেইটাকে আপনি কিভাবে দেখেন এবং সরকার কেন রাজনৈতিক ব্যক্তিবর্গকে আসলে কমিশনে রাখতে পারেন? একটা বিষয় আপনাকে পরিষ্কার করে বলি, এই সরকারের আসলে আমার কাছে বলতে খারাপ লাগছে, যে কোনো সরকার যে কোনো পলিটিশিয়ান একটা ভাবাদর্শ থাকে, রাইট হোক রং হোক, যেমন ইসলামপন্থী ইসলামিক শাসন কায়েম করবে, এটা আদর্শ তার। আমরা মনে করি কমিউনিজম সমাজতন্ত্র হবে, ডেমোক্রেসি হবে, তাই না? এই গভর্নমেন্টের এরকম কোনো আদর্শিক পজিশন আছে মনে হয় না আমার, সামগ্রিকভাবে নেই। না হওয়ার কারণে উনি ওই জায়গায় এটা 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 কী বলবো, ককটেল বলবো না আমি, এটার স্যালাইন হয়ে গেছে। ওইখান থেকে এক চিমটি আলিরিয়া শেপ, তার আমরা লেখা জানি, তার পড়া জানি, তাই না? তার একটা এক ধরনের আইডিয়া আছে, বদরুল মজুমদার সাহেব একটা এক ধরনের আইডিয়া আছে, এরকম বিভিন্ন বিভিন্ন আইডিয়ার লোক এখানে সম্পৃক্ত হয়ে গেছে। কিন্তু এই আইডিয়াগুলির সঙ্গে সরকারের সম্যক কোনো ধারণা নেই। সরকার উপদেষ্টা পরিষদের এমন যারা আছেন, ওনারা হ্যাঁ এনজিওতে ওনারা যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ওনাদের কাজকর্মের আমি 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 কোনো দর্শনই খুঁজে পাইনি। ন্যাচারালি তাহলে এই সরকারের পক্ষে আপনার এই সরকারের আশ্রয়ের জায়গা কোনটা? আছে জাতীয় নাগরিক পার্টি। আর জাতীয় নাগরিক পার্টির আশ্রয় ক্ষমতা। দেখেন, একটা দল করলো, যে দলটার আশ্রয় হবে জনগণের কাছে, সেই দলটা ইয়ংদের, আমি খুব খুশি হয়েছি তারা দল করছে, ফাইন, করুক, এগিয়ে যাক, আন্দোলন করছে, বিপ্লব করছে, এগিয়ে যাক, কিন্তু সেই দলটা আশ্রয় হচ্ছে ক্ষমতার কাছে। আপনি জেলা শহর থেকে শুরু করে আপনি সচিবালয় পর্যন্ত সর্বত্র এদের বিচরণ। এই যে আসিফ সাহেবের এপিএসকে বিদায় করতে হয়েছে না, তদন্ত হচ্ছে, শেখ হাসিনার এপিএস বা তার গৃহ পরিচালক বা একটা জাহাঙ্গীর, একটা ছেলে, তাই না, শেখ হাসিনা 400 কোটি টাকা নিয়ে পালাই গেছে। উনি বলার পরে খুব খুশি হয়েছিলেন বোধহয়। আসিফ সাহেবের এপিএস এর নামে টাকার দুর্নীতির তদন্ত হচ্ছে, সেটা 100 কোটির উপরে, সেটাও 100 কোটির উপরে। যা রটে তা তো কিছু বটে, কেঁচো করতে যদি সাপ বের হয়ে যায় কোথায় যাবে? আজকে এই যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে বাংলাদেশে, এই কারণে মনে হচ্ছে এখানটায় সংস্কার, নির্বাচন এরাদের বাদ কি বাদ, যার কারণে সবাইকে বলতে হচ্ছে এই যে জাতির গুরুত্বপূর্ণ নাগরিক বা আপনার স্টেক হোল্ডার, আজকে সেনাবাহিনী কতদিন রাস্তায় ঘুরবে, এরকম ওনাদেরকে বলতে হচ্ছে। এই যে একটু আগে বললেন তুষার, যে দেবপ্রিয়দের পর্যন্ত বলতে হচ্ছে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা উচিত। ফলে সরকারের সংস্কার প্রসঙ্গে, যাবতীয় কর্মকাণ্ড প্রসঙ্গে সন্দেহ একদম পরিষ্কার। একদম আওয়ামী লীগের শেখ হাসিনার যে অ্যাটিচিউড, ওইটার উল্টো অ্যাটিচিউড এরা গ্রহণ করছেন। কিছু কিছু ইউনিভার্সিটি হলের নাম পরিবর্তন, হ্যাঁ, শেখ হাসিনা তার শেখ কামাল জামাল নাম বসাইছে, এমপিরা বসাইছে, নাম চেঞ্জ করে দেন, কোনো আপত্তি নেই। কিন্তু ধরেন ডাক্তার কুদরতি খুদার হল চেঞ্জ করতে রাজশাহীতে ছাত্ররা প্রতিবাদ করছে, এই করতে হবে। এই যে ঘটনাগুলি করতেছেন, আমরা তো বুঝে গেছি, মর্নিং শোজ দি ডেস, যে সরকার কী করতে চায়। সংস্কারটা সরকার এজেন্ডা না, সরকার একটা মুখে বলতেছে উনি, ইউনূস সাহেব উইথ ডিউ রেসপেক্ট নোবেল লরিয়েট, উনি যা নেওয়ার নিয়ে নিচ্ছেন, এখন বিদেশের কিছু দিয়ে থুয়ে উনি ওনার কার্যটা সম্পাদন করতে চান। এটা হচ্ছে, এরকম কথা যদি বলি তাহলে কি খারাপ হবে? আমি তো রাজনীতিতে বিভিন্ন রকম উদাহরণ চলে, রেটোরিক্যালি বলতেই পারি যে খেলা, যেমন খেলা হবে কয় না, খেলা হবে। তা আমরা বাংলাদেশ সবাই জানি, আমরা যে হাউজি খেলা, একটা প্রচলিত খেলা আছে হাউজি খেলা, ওই হাউজি খেলা কল দেয় না, লাইক এ ডান্ডা অনলি ওয়ান, উল্টা পাল্টা 16। কিন্তু খেলা যখন শেষ পর্যায়ে আসে, তখন যে কলার উনি বলেন যে অল ঝামেলা গন, নাও লুক অ্যাট ইউর ওন হাউস। আমি বলবো এখন সমস্ত ঝামেলা গেছে, প্লিজ ডক্টর সাহেব এখন এই হাউসটাই তাকান, যে হাউসটায় নির্বাচন করতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে জনগণের প্রতিনিধির কাছে, একটা ভালো নির্বাচন মধ্যে। এর জন্য প্রয়োজনীয় সংস্কার কি? নির্বাচন কমিশন হ্যাঁ করছেন, পুলিশ করেন, এবং কিভাবে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে তার কাজটা সম্পন্ন করেন। আপনি কেন দেশ জাতিকে এই সংশয়ের মধ্যে ফেলতেছেন যে আদৌ ভোটটা হবে কিনা? নির্বাচন রুটম্যাপ ঘোষণা করে দেন, সেই রুটম্যাপের এদিক ওদিক হতে পারে, ঘোষণা করেন এগুলি। আর
একটা জনগণের নির্বাচিত গভর্নমেন্টও যখন যা ইচ্ছা তাই বলতে পারে না, যা ইচ্ছা করতে পারে না। আপনি যেভাবে বলেছেন আমাদেরকে ভোট দিয়ে দিতে হবে, এই দিতে, নো, দিস ইজ নট দি ওয়ে অফ টকিং। প্লিজ রিফ্রেন ফ্রম দিস এবং আপনি নির্বাচনের জন্য রূপরেখা ঘোষণা করেন। ধন্যবাদ প্রধান ভাই আপনাকে। তুষার ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, একটু ভিন্ন প্রশ্ন। সেটি হচ্ছে, যেহেতু নির্বাচনের প্রশ্ন আসছে, গণতন্ত্রের প্রশ্ন আসছে, আবার খানিকক্ষণ আগে আমরা বিভিন্ন বেসরকারি সংস্থা নিয়ে কথা বলেছি। নির্বাচন কিংবা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের জন্য সিভিল সোসাইটি অর্থাৎ নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ। এই সরকারের সময় এসে নাগরিক সমাজের কথাও কি সরকার আসলে সেভাবে শুনছেন কিনা, এবং নাগরিক সমাজের যে আকাঙ্ক্ষা সেটি আসলে রাজনৈতিক দল এবং সরকার বুঝতে পারছেন কিনা? নাগরিক সমাজের একটি অংশই সরকারের মধ্যে আছেন, কিন্তু যে অংশটি সরকারের মধ্যে আছেন এই অংশটি পুরো নাগরিক সমাজকে রিপ্রেজেন্ট করেন না। এই নাগরিক সমাজের একটি বড় সাধারণ গুণাবলী বা কমন ফ্যাক্টর হচ্ছে এরা কোনো না কোনোভাবে আমাদের তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বিভিন্ন কাজকর্মে যুক্ত ছিলেন, এবং এই যুক্ততা তাদেরকে এক ধরনের অ্যাডভান্টেজ দিয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনি যে এনজিওর কথা বলছেন, এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পদবি পদায়নে ইউনুস সেন্টারে কর্মরত যারা ছিলেন তাদের একটা প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন সময়ে তাকে পত্রপত্রিকা সমর্থন করেছেন এমন ব্যক্তিদের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। এবং একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, নোবেল পুরস্কারটা অর্ধেক পেয়েছে বাংলাদেশ, অর্ধেক পেয়েছেন গ্রামীণ ব্যাংক। কিন্তু আপনি লক্ষ্য করবেন কেউ এটা বলে না। গ্রামীণ ব্যাংক যদি নোবেল পুরস্কার পায় তাহলে নোবেল বিজয়ী হিসেবে একটা বিরাট যোগ্যতা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আছে, তাই না? কিন্তু আপনার কি মনে হয় যে গ্রামীণ ব্যাংকের লোকজন এখানে আসতে পেরেছে? না, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের লোকজন এখানে আসতে পেরেছে। যে দরিদ্র নারীদের কথা বলা হয়েছিল, সেই দরিদ্র নারীদের কোনো প্রতিনিধি কিন্তু সরকারে নাই, কিন্তু দরিদ্র নারী নোবেল পুরস্কারটা নিতে গিয়েছিল। তাহলে আমার কাছে মনে হয়েছে যে দেয়ার আর সাম serious self-contradictory nature present in the attitude and the action of the government. যেমন একটা পরিবেশ বিষয়ক আন্দোলন হচ্ছে, আপনি জানেন, সোনারগাঁর মোড়ে, সেইখানে পান্থকুঞ্জ পার্কটা রক্ষা করা নিয়ে। এই পান্থকুঞ্জ রক্ষার বিষয়ে আমাদের পরিবেশ উপদেষ্টা একসময় বেশ সোচ্চার ছিলেন, কিন্তু সরকারে যাওয়ার পরে তিনি বলেছেন যে এই পান্থকুঞ্জের বিষয়টি আসলে তার মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত না, এটি যোগাযোগ মন্ত্রণালয় এবং অন্যান্য সড়ক পরিবহন মন্ত্রণালয় এদের সঙ্গে সম্পর্কিত। কিন্তু পরিবেশ ধ্বংসের কোনো আশঙ্কা থাকলে তার মন্ত্রণালয় তো এটার প্রতিবাদ জানাতে পারে, অন্য মন্ত্রণালয়কে একটা ডিও ইস্যু করতে পারে, একটা চিঠি ইস্যু করতে পারে, যেখানে তিনি বলতে পারেন যে এই পান্থকুঞ্জকে রক্ষা করে যাতে মন্ত্রণালয় কাজটি করে সেটি তিনি অনুরোধ করছেন। তিনি কি সেটা করেছেন? করেন নাই। এর কারণ হচ্ছে এই সরকার মনে করে যে বিগত সরকারগুলির মতোই বা বিশেষ করে গত সরকারের মতোই তারা তাদের পজিশনের কারণে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এবং এই মানসিকতার কথাটি তাদের প্রেস সচিব, উনি আসলে সৎ সরল মানুষ, উনি বলে দেন সবকিছু। উনি বলে দিয়েছেন আমরা যা ইচ্ছা তাই করতে পারি, আমাদের ম্যান্ডেট আছে। যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট ইভেন নির্বাচিত সরকারেরও নাই। যা ইচ্ছা তাই করার অধিকার পৃথিবীর কোনো সরকারের নাই। জনগণের যা ইচ্ছা সেটা বাস্তবায়িত করার। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়েছে। প্রধান ভাই, আপনি যদি 1 মিনিটে কিছু বলতে চান যে আসলে এই অবস্থায় ঐকমত্য করা কিংবা একটা রাজনৈতিক পরিবেশকে ঠিকভাবে নিয়ে আসার যাত্রায় কিভাবে কাজ করা যেতে পারে? এটা হচ্ছে যে এই সরকারের আসলে এখন আর কিছু করার দেখতেছি না আমি। সরকার সব লেজে গোবরে করে ফেলছে। সরকারের দৃষ্টিভঙ্গিগত মারাত্মক ব্যর্থ আছে। আপনি জাস্ট উল্টো যদি বলেন যে শেখ হাসিনা যা করছে, সরকার বড় বড় প্রজেক্ট করে যাচ্ছে, জাপানে কয় যে কি বড় প্রজেক্ট টাকা আনতে চায় উনি বিরাট বিনিয়োগ সম্মেলন করলেন, আইন শৃঙ্খলাই ঠিক নাই, উনি বিরাট বিনিয়োগ সম্মেলন করে ফেললেন, সব বড় বড় প্রজেক্ট করতে। ছোট্ট একটা বিষয়, আমি কালকে সেটা সেমিনারে ছিলাম, রাখাইনদের 6টা পরিবার ওইখানটায় পায়রা বন্দর হওয়ার কারণে উচ্ছেদ হয়ে গেছিল, সেই পরিবার ছয়ানি পরিবার থেকে, তাদেরকে 5,000 টাকা মাসে দেওয়া, সেটা টাকা বন্ধ করে দিচ্ছে, তাদেরকে পুনর্বাসিত করে নাই। এই ছোট্ট কাজটার দৃষ্টি গভর্নমেন্টের যায় না, বড় বড় কাজ করে বেড়াচ্ছেন। আসলে এই সরকার নিশ্চয়ই বহির কোনো শক্তির কাছে ওনার দৃষ্টি বা উনি আটকে গেছেন, যার কারণে দেশের সামগ্রিক সমস্যার প্রতি নজর নাই। প্রতিদিন রাস্তায় মিছিল বের হচ্ছে বিভিন্ন গোষ্ঠী, আর ধমকি দেওয়া হচ্ছে, দেখিয়ে দেওয়া হবে। এই দৃষ্টিভঙ্গিটা একটা ভালো শাসনের জন্য, ভালো সরকারের জন্য কখনোই ঠিক না। এই যে প্রতিদিন রাস্তায় মিছিল বের হচ্ছে, এগুলো কি সরকারের কাজকে ক্ষতিগ্রস্ত করছে না? না, সরকারের দৃষ্টিভঙ্গির কারণে এগুলো হচ্ছে। সরকার তো প্রতি জায়গায় তো আওয়ামী লীগের ভূত দেখতেছে, আর প্রতি আধিপত্যবাদী শক্তির ভূত দেখতেছে।
এটা পাকিস্তান হলো আইয়ুব খান তাই দেখতে পাকিস্তানটাকে শেষ করে দিচ্ছে। এটা আওয়ামী লীগ এই যে বিগত 16 বছরে শুধু ওনাদের বিরুদ্ধে কথা বললে রাজাকার দেখছে, একইভাবে এই সরকার একই দৃষ্টিভঙ্গিতে ভুগতেছে। জানাই ধন্যবাদ নাজমুল হক প্রধান ভাই আপনাকে, আব্দুল তুষার ভাই আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।